ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে আসছি আমাদের অনুধাবনের শেষ 6টা প্রশ্নের আলাপ করতে। নবম দশম শ্রেণী যারা আছেন তারা বই নিয়ে তো বসছেনই, ফোনের সামনেও আছেন, তো দেখে ফেলেন আমাদের আলাপগুলা কি। আমি একটু পাশে চলে যাই, দেখেন অনুধাবনের প্রশ্নগুলো আগে একটু রিড দিই, তারপর আমি উত্তরে যাচ্ছি। প্রথম প্রশ্ন 6 নাম্বার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কিভাবে? স্যার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি এখানে উত্তর আছে, আমি রিডিংয়ে যাচ্ছি না, তার আগে একটু বলি। এই আন্দোলনটা শুরু হয়েছিল মূলত, যদি আমি শিকড় ধরি, 2018 সালে। সেইটা ধীরে 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 পরিণত হয় স্যার কোথায়? 2024 সালের আন্দোলনে ব্যাপক শুরু। কিন্তু 2024 সালে এটা শুরু হয় কি দিয়ে? কোটা পুনর্বিন্যাসের দাবিতে জুলাইয়ের 1 তারিখ থেকে, এবং ধীরে ধীরে এই আন্দোলনটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয় এবং একটা পর্যায়ে স্বৈরাচার সরকার পতনের ক্ষেত্রে এই আন্দোলনটা বড় একটা কাজ করে। ক্লিয়ার স্যার? এইবার দেখেন, এইখানে ঠিক সেই কথাটাই বলা হচ্ছে। এখানে আওয়ামী লীগ সরকার অব্যবস্থা, পুনর্বিন্যাস, হ্যানত্যান সব আছে, আমি খালি নিচ দিকে যাব। কিন্তু গণবিরোধী সরকার আন্দোলনকারীদের কোনো যৌক্তিক দাবি না শুনে সম্পূর্ণ কোটা ব্যবস্থায় বাতিল করে দিয়েছিল। এরপর 2024 সালের শুরুতে প্রহসনের নির্বাচনে ক্ষমতা দখল করে সরকার কৌশলে পুরনো কোটা আবার চালু করে। স্যার, 18 সালে ব্যাপক আন্দোলন হওয়ার পরে সেই কোটাকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং 24-এ হাইকোর্টের রায়ের মাধ্যমে ওটাকে আবার প্রতিষ্ঠা করা হয়। তখন সেই রায়টা বাতিলের জন্য আবার আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিণত হয়। তার মানে এই আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে? কোটা পুনর্বিন্যাসের একটা আন্দোলন দিয়ে, এবং সেটাই ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে চলে যায় এবং সেটা একটা প্রতিবাদের বা একটা পরিণতি লাভ করে। ক্লিয়ার স্যার? এইগুলো আমাদের 6 নাম্বার প্রশ্ন। এবার আমরা চলে যাব 7 নাম্বার আলাপে, একটু দেখবেন স্যার। হ্যাঁ, 16ই জুলাই আন্দোলন তার সবচেয়ে কার্যকর পরিচিত ছবিটি পেয়ে যায়। এটা কিসের ছবি স্যার? 16ই জুলাই সবচেয়ে কার্যকর ছবিটা কোনটা স্যার? কারো কি মাথায় আছে? যেহেতু এতক্ষণ ধরে পড়তেছেন, খেয়াল করেন স্যার, 16ই জুলাই কে মারা গেছিলেন? আবু সাইদ হত্যাকাণ্ড। আবু সাইদ মারা গেছিলেন, তার কথা মনে লেখাও আছে। এই যে স্যার লেখা আছে আমাদের উত্তরের মধ্যে। অর্থাৎ পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ যখন মারা যায়, ওনার যে 2 হাত মুক্ত করা যে ছবিটা, সেইটাই আন্দোলনকে অনেক বেশি বেগবান করে এবং সবচেয়ে কার্যকর ও পরিচিত ছবিটা পাওয়া যায় ওই ঘটনাটার মাধ্যমে। অর্থাৎ 16ই জুলাই আন্দোলনটা আরেকটা বড় গতি লাভ করে শুধুমাত্র আবু সাইদ হত্যার ওই ছবিটার মাধ্যমে। আবু সাইদ হত্যা না হইলে হয়তোবা জুলাই আন্দোলনটা এত বড় দিকে নাও যাইতে পারতো। ক্লিয়ার স্যার? তো এই কারণে আপনারা লিখবেন 16 জুলাই পরে আবু সাইদ হত্যাকাণ্ডের ওই ছবিটাই এই আন্দোলনের সবচেয়ে বেশি কার্যকর ও পরিচিত ছবিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার স্যার? এইবার আমরা যাই 8 নাম্বার প্রশ্নে। আমি একটু জাস্ট সামান্য এটার ফিনিশিংটা রিডিং দিই। ফিনিশিংগুলো কেন রিডিং দিই স্যার? লেখাটা কীভাবে শেষ করতে হয় এটা অনেকেই হিসাবটা মিলাইয়া পান না। উত্তর সবাই পারেন, লেখাটা শেষ করাটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফিনিশিং কি? একটু আগাবো। এই একটি ছবি আন্দোলনের যৌক্তিকতা ও তৎকালীন সরকারের দমন পীড়নের প্রকৃত চিত্র সারা বিশ্বের কাছে তুলে ধরে। এই একটা ছবিতে দেখা যায় নিরস্ত্র মানুষের গায়ে পুলিশ গুলি চালাচ্ছে। এইটাই যেন পুরো সরকারের যে চিত্র, পুরো সরকার যেভাবে চিন্তা করে তারই একটা প্রতিফলন সমাজে দেখাইছে। ক্লিয়ার স্যার? তার মানে কিন্তু এই যে ব্যাপারটা, যে তৎকালীন সরকারের দমন পীড়নের ব্যাপারটা কিন্তু স্পষ্ট হয় আবু সাইদের হত্যাকাণ্ডের পরে বা তারই ছবিটার পরে। আর কথা না বাড়াই, 8 নাম্বারে চলে যাই। দেখেন স্যার, 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন দ্বিতীয় স্বাধীনতা বলা হয়? এটাকে সেকেন্ড স্বাধীনতা কেন বলা হয় স্যার? তার কারণ হচ্ছে, একটু আগেই বলে দিই, এখানেও বলবে আমি জানি, তাও আমি আগেই বলে দিচ্ছি। এই স্বৈরাচার সরকারের সময় সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা ছিল বাক স্বাধীনতা। কেউ কারণ নিজের ইচ্ছা, নিজের রুচি বলতে পারতেছিল না। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতা। আমাদের সাধারণ মানুষের যে ভোটাধিকারের যে অধিকারটা, সেইটা ওয়ান কাইন্ড অফ কেড়ে নেওয়া হয়েছিল। একটা প্রহসন বা নাটকীয় ভোট হইতো, কেউ ভোট দেখ না দেখ একই মার্কায় ভোট পড়তো, যেটা গণতন্ত্র অধিকারকে নষ্ট করে। এইবার স্যার, স্বাধীনতার যুদ্ধ কেন হয়েছিল? শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষ থেকে পাকিস্তান আমলের নির্বাচনে দাঁড়ায়, 70-এর নির্বাচনে জিতলেন এবং তার ক্ষমতায় বসার কথা পূর্ণ পাকিস্তানের, কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হইল না। তার মানে গণতান্ত্রিক অধিকারের জন্য। দ্বিতীয়ত, এই অধিকার নিয়ে কথা বলতে যাওয়ার পরে সেই বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হলো। আমি গতদিন বলতেছিলাম জহির রায়হানকে নিয়ে, লাইট ক্যামেরা অবজেকশন নামে দুর্দান্ত আরেক ফাল্গুন বলে একটা বই আছে যে লেখছে জহির রায়হান সাহেব, তারই একটা দুর্দান্ত, তার জীবনের উপর সিনেমা আছে লাইট ক্যামেরা অবজেকশন। এই সিনেমার মধ্যে কি দেখানো হয়? জহির রায়হান সাহেব একটা সিনেমা বানিয়েছিলেন, তার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। এই সিনেমায় অনেক কথাবার্তা মেটাফরিক্যালি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যাচ্ছিল। এটা কিন্তু 69-এর সময় করা বা 70-এর সময় করা, 71-এর পরে না।
কিন্তু পাকিস্তান সরকার এবং সেটা একটা ফ্যামিলি ড্রামা, জীবন থেকে নয়, কেউ যদি দেখে থাকেন খুব মজার একটা সিনেমা, ফ্যামিলি ড্রামা, কিন্তু ওই সিনেমাটাকে হঠাৎ করে রাজনৈতিক সিনেমা বানায় সেটাকে ব্যান করে দেওয়া হলো। অর্থাৎ পাকিস্তান আমলেও কিন্তু বাক স্বাধীনতার সমস্যাটা ছিল। যেহেতু এই দুইটা সমস্যা থেকে গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা দুইটা অর্জনের জন্য ৭১-এর যুদ্ধের পরে আমরা স্বাধীন হয়েছিলাম, ঠিক তেমনি এই স্বৈরাচার সরকারের আমলেও বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য যেহেতু আমরা আন্দোলন করছি, তাই এই অভ্যুত্থানকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করি। ক্লিয়ার স্যার? এইবার দেখি এইখানে কি বলছে। হ্যাঁ, ১৫০ শতক হাবিজাবি কথাবার্তা বলতে স্যার। আচ্ছা, এইবার দেখেন ১৯ সাধারণ মানুষ ভৌগোলিক স্বাধীনতা অর্জন করলো, ১৫ বছর দেশে একদলীয় শাসন, মানবাধিকার লঙ্ঘন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। মিলল রাজনৈতিক কথা। সাধারণ মানুষের মাঝে এক প্রকার ভয়ের সংস্কৃতি কাজ করত এবং বাক স্বাধীনতা ছিল অত্যন্ত সীমিত। মিলল বাক স্বাধীনতার কথা। দেখলেন ৫ আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদী কাঠামোর পতন ঘটে। এই বিজয়কে মানুষ কেবল সরকার পরিবর্তন হিসেবে নয়, বরং একটি বৈষম্যহীন ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র গড়ার নতুন সুযোগ হিসাবে দেখছে। ক্লিয়ার স্যার? তার মানে আমি যেটা বলতেছিলাম যে এই আন্দোলনটাকে দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হয়, কারণ এটা নতুন একটা স্বাধীনতা কি করে স্যার, একটা নতুন কিছুকে নতুন করে গড়ে আর কি, একটা পুরাতন কিছুকে নতুন করে গড়ে, স্বাধীন হয়, মুক্ত হয়ে আর কি। তো সেই চিন্তা থেকে আন্দোলনটা হওয়ার কারণে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে উল্লেখ করে ছাত্র জনতা আর কি, আন্দোলনের সময় বা আন্দোলনের মধ্যে। ওকে স্যার, এইবার আমাদের পড়া প্রায় শেষ পর্যায়ে, আমরা আমাদের ৯ নম্বর প্রশ্নে যাব, দেন ১০ নম্বর প্রশ্নে যাব। দেখেন স্যার, ৯ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দেয়ালগুলোর জন্য কথা বলছে, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? স্যার, এই আন্দোলনে সবচেয়ে বড় একটা মজার ভূমিকা হচ্ছে আর্টের ভূমিকা। দেয়াল জুড়ে লেখা, স্লোগান, লুকায় লুকায় গভীর রাতে, ধরেন দিনের বেলা প্রধানমন্ত্রী সে কান্নাকাটি করতেছে যে এই মেট্রো রেল পুরাই ফেলতে হবে, অমুকে মেরে ফেলতে, কাজটা ঠিক হয় না, হ্যান ত্যান, রাত্রেবেলা ৫ জনরে আটক করা হচ্ছে। আমি গত ভিডিওতে বলছিলাম একটা সৃজনশীল কথা, এখনো বলতেছি, আমার এক বন্ধু ১৭ দিন জেলে ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে এই অন্যায়টা করা হয়েছে, মানে ওই সরকার আমলে তার আন্দোলনের কারণে জেলে গেছিল, ১৭ দিন সে জেলে ছিল। এইবার তার গ্রেপ্তার করা হয় রাত্রেবেলা, দিনে কিন্তু কোনো ঝামেলা করা হয় না। তো এইটা নিয়ে দেয়ালে হঠাৎ করে লেখা উঠলো, দিনে নাটক রাতে আটক। এই যে ব্যাপারটা স্যার, এই লেখাগুলো কিন্তু আন্দোলনটারে একটা অগ্নিকাণ্ডে রূপান্তর করছিল এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় কিন্তু এই দেয়ালের লেখাগুলোকে জনগণের ভাষা হিসাবে প্রচার করা শুরু করতেছিল। অর্থাৎ দেয়ালগুলো যেন কথা বলছে, অর্থাৎ এখানে গ্রাফিতির কথা বলতেছে, ওরা যেন আসলে দেয়ালরা যেন নিজের মুখে বলতেছে প্রতিবাদের কথা, আন্দোলনের কথা। সাধারণ জনগণের মতো দেয়ালেরও যেন মুখে জবান ফুটে গেছে, এইটাই এই বাক্য দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি খুব বেশি পেঁচাবো না, অল্প একটু আগাবো। আন্দোলনের সময় ছাত্ররা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার ধারের দেয়ালে রং তুলির আঁচড়ে তাদের দাবি, ক্ষোভ ও আগামী স্বপ্নের প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ তাদের মনের কথা উচ্চ কণ্ঠে বলতে পারেনি, সেই অবদমিত কথাগুলোই গ্রাফিতির মাধ্যমে দেয়ালগুলোতে ফুটে উঠেছে। সেখানে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী চেতনা, শহীদদের বীরত্বগাথা এবং স্বৈরাচার বিরোধী স্লোগান। দেয়ালগুলো এখন আর শুধু ইট পাথরের জড়বস্তু নয়, বরং সেগুলো বিপ্লবের ইতিহাস ও মানুষের স্বাধীন চেতনার সাক্ষ্য বহন করছে বলেই এমনটি বলা হয়েছে। মানে দেয়ালগুলো যেন মানুষের মতো কথা বলা শুরু করছে, এই কথাটা বোঝানোর জন্য এই উক্তিটা করছে স্যার, যে তারা আর ইট পাথরে নাই, তারা জীবিত হয়ে গেছে এই আন্দোলনের স্লোগানগুলো গায়ে নিতে নিতে। ওকে স্যার, ক্লিয়ার? খুবই সিম্পল। তো আপনার বুঝলেন, রিডিং দর থেকে আমার ব্যাখ্যাতেই স্যার একই কথাই বলা স্যার। ওকে, এইবার আসেন আমরা শেষ আলাপে চলে যাই, সেটা হচ্ছে ১০ নম্বর প্রশ্ন। সেটা কি, কেন এক দফা দাবিটি আন্দোলনের মূল লক্ষ্য হয়ে উঠেছিল? স্যার, আন্দোলনের মূল লক্ষ্য প্রথমে কি ছিল? একটা কোটা ব্যবস্থার পুনর্বিন্যাস করা। কিন্তু পরবর্তীতে কি হলো স্যার, আন্দোলনের মূল ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো? এক দফা আন্দোলন। তার কারণ রাষ্ট্র এই কোটা ব্যবস্থার যে আন্দোলনটা ছিল সেইটার দিকে ফোকাস না করে বরং অন্যায় অবিচারের দিকে, বাজে আচরণের দিকেই ফোকাস করা শুরু করলো। এবং সেটা কি তৈরি করলো স্যার? সেইটা জনগণের মধ্যে একটা তীব্র ক্ষোভের তৈরি করলো। এবং তাই আন্দোলনটা আসলে আর কোটায় ছিল না, পরবর্তীতে এই অত্যাচারী সরকারের পতন অর্থাৎ এক দফাতে রূপান্তরিত হয়। অর্থাৎ রাষ্ট্র যদি অন্যায়টা না করতো, অত্যাচার না করতো, হয়তো ভাই এক দফা আন্দোলনটা হইতো না। এবার আমরা দেখি এখানে উত্তরে কি দেওয়া, খেয়াল করেন। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনে এক দফা দাবিটি মূলত দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং রাষ্ট্রের আমূল সংস্কারের আকাঙ্ক্ষা থেকে আন্দোলনের মূল লক্ষ্য হয়ে উঠেছিল। চমৎকার। শিক্ষার্থীরা শুরুতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও সরকারের কঠোর দমন পীড়ন, নির্বিচারে গুলিবর্ষণ এবং শত শত প্রাণহানির ঘটনায় আন্দোলনের গতিপথ পাল্টে যায়। যখন সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে গুরুত্ব না দিয়ে শক্তি প্রয়োগের পথ বেছে নেয়, তখন শিক্ষার্থীদেরকে স্পষ্ট হয়ে যায় যে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া ন্যায় বিচার পাওয়া অসম্ভব।
এইবার দেখছেন যেটা বললাম সেটাই, মানে যদি ওই সরকার হামলা না চালাইতেন এত তীব্রভাবে, তাহলে হয়তো বা আন্দোলনটা এক দফার দিকে যাইতো না। ক্লিয়ার স্যার? তো আমি আর রিডিং দিলাম না, একই কথাই বলা, এটাই বলা, আপনার রিডিং দিলে এটাই পাবেন, এবং আমি দেখাইলাম যে কোন লাইনটায় কি বলা। আমি একটু মার্কও করে দিচ্ছি আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে। এই জন্য এই দেখেন এই জায়গাটা, এবং ফলে 9 দফা দাবির পর্যায়ে পেরিয়ে আন্দোলন চূড়ান্ত লক্ষ্য হিসাবে 1 দফা বর্তমান সরকারের পদত্যাগের দাবি ঘোষিত হয়। ক্লিয়ার স্যার? অর্থাৎ এই পার্টটা কিন্তু আমাদের উত্তরে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি উপরের পার্ট নিজের মতো লেখেন, কিন্তু এই পার্টটা অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার স্যার? এই গেল আমাদের অনুধাবনের আলাপ। আমাদের নতুন গৌরবগাথা গল্পের সব কটা আমরা শেষ করলাম। সৃজনশীল পড়লাম, শব্দার্থ পড়লাম, একই সাথে জ্ঞানমূলক অনুধাবন সবগুলা পড়লাম। আশা করি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা নাই। তবুও বইটা সংগ্রহ করার পর আপনাদের কাছে কোনো সমস্যা মনে হইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেই অনুযায়ী আমরা আবার নতুন করে নতুন কন্টেন্ট যুক্ত করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, ইজি বুকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।